এগুলো হলো কিছু সেক্টরস যেগুলোতে তোমরা যদি 2024-এ টাকা ইনভেস্ট করতে তাহলে তোমাদের খুব ভালো প্রফিট হতো, কারণ এই চারটি 2024-এর বেস্ট পারফর্মিং সেক্টর ছিল। এখানে ছিল ফার্মা সেক্টর, আইটি সেক্টর, অটোমোবাইল সেক্টর আর ইনফ্রাস্ট্রাকচার সেক্টর। আগে এগোনোর আগে আমি তোমাদের বলে দিই, সেক্টর মানে হচ্ছে এক ধরনের কোম্পানি। যেমন আমরা যদি ফার্মা সেক্টরের কথা বলি, তো ফার্মা সেক্টরে ফার্মেসি রিলেটেড কোম্পানিরা আসে, মানে ওষুধ বা হসপিটাল এমন জিনিসগুলোর ব্যবসা করে ওই সব কোম্পানির গ্রুপকে আমরা সেক্টর হিসেবে জানি। তো 2024-এ নিফটি ফার্মা ইন্ডেক্স 37% রিটার্ন দিয়েছে। এখন নিফটি ফার্মা ইন্ডেক্সে ইন্ডিয়ার টপ ফার্মাসিউটিক্যাল কোম্পানিরা আসে যারা খুব ভালো পারফর্ম করেছে, যার জন্য এতে 37% রিটার্ন গত বছর এসেছিল। যেহেতু ইন্ডিয়া একটি গ্লোবাল লিডার ফার্মাসিউটিক্যাল প্রোডাকশনে, মানে ওষুধ বা মেডিসিন বানাতে ইন্ডিয়া অনেক এগিয়ে। তাই এমন এক্সপেক্ট করা যাচ্ছে যে আগামী আসা 5 বছরের মধ্যে আমাদের দেশের লোক 9 থেকে 12% পর্যন্ত বেশি টাকা ওষুধের উপর খরচা করবে, কারণ আমাদের জনসংখ্যা বেশি, তাই বেশি টাকা ওষুধের উপরও খরচা হবে। তাই ইন্ডিয়া ওয়ার্ল্ডের টপ 10 ফার্মাসিউটিক্যাল স্পেন্ডার্সদের মধ্যে একটি। এটাই কারণ যে গত বছর ফার্মা সেক্টর খুব ভালো পারফর্ম করেছিল। এছাড়াও আইটি সেক্টরেও প্রায় 24% রিটার্ন এসেছিল, কারণ ইন্ডিয়াতে পাবলিক ক্লাউড সার্ভিসেস 2027-এর মধ্যে প্রায় $17.8 বিলিয়ন পর্যন্ত পৌঁছানোর অনুমান আছে, যেটি এই সেক্টরের জন্য একটি বড় বুস্ট। এটি কারণ যে 2024-এও এই সেক্টর খুব ভালো পারফরমেন্স করেছিল। ওদিকে যদি অটোমোবাইল সেক্টরের কথা বলি, তো অটোমোবাইল সেক্টরও প্রায় 27% রিটার্ন দিয়েছিল, আর এটির অবভিয়াস কারণ ছিল ইলেকট্রিক ভেহিকেল বাড়ন্ত ডিমান্ড। ওদিকে ইনফ্রাস্ট্রাকচার সেক্টরও খুব ভালো পারফর্ম করেছিল। নিফটি রিয়েলিটি ইন্ডেক্স প্রায় 40% রিটার্ন দিয়েছিল, যেটার মেন কারণ ছিল রেসিডেন্সিয়াল আর কমার্শিয়াল স্টেটের বাড়ন্ত ডিমান্ড। এছাড়াও সস্তা হোম লোন আর সরকারি স্কিমের জন্য এই সেক্টর ভালো পারফরমেন্স করেছিল। তো তোমরা এখন জানলে 2024-এ কোন সেক্টররা ভালো পারফর্ম করেছিল, আর কি এগুলো সেক্টরই সামনে আসা কিছু বছরও ভালো পারফর্ম করবে, আর আমাদের কি এই সেক্টরে নিজের টাকা লাগিয়ে দেওয়া ঠিক হবে? যদি তোমাদের মাথায় এই প্রশ্নগুলো আসতো, 1 মিনিট তোমরা আগের 5 বছরের ডাটা দেখো। তোমরা যদি 2019-এর ডাটা দেখো, ওখানে দেখবে 2019-এ ব্যাংকিং সেক্টর, আইটি সেক্টর, ইনফ্রাস্ট্রাকচার সেক্টর আর এফএমসিজি সেক্টর, এই সেক্টরগুলো খুব ভালো পারফর্ম করেছিল। যদি তোমরা এর থেকেও আগের 5 বছরের ডাটা দেখো, মানে 2014 ডাটা দেখো, তো তোমরা দেখবে 2014-তে ব্যাংকিং সেক্টর ভালো পারফর্ম করেছিল। এছাড়া অটোমোবাইল সেক্টরও ভালো পারফর্ম করেছিল, ফার্মা সেক্টরও ভালো পারফর্ম করেছিল, আর ইনফ্রাস্ট্রাকচার সেক্টরও ভালো পারফর্ম করেছিল। এখন যদি আরো পিছনে যাই, 2009-এর ডাটা দেখি, তো 2009-এ মেটাল সেক্টর, অটোমোবাইল সেক্টর, আইটি সার্ভিসেস আর ব্যাংকিং সেক্টররা ভালো পারফর্ম করেছিল। তো এখন আমাদের কাছে 2009 থেকে 2024-এর পর্যন্ত সব ডাটা আছে। তো তোমরা যদি এখানে নোটিস করো, তো 2009-এ ব্যাংকিং সেক্টর আর অটো সেক্টর ভালো পারফর্ম করেছিল, আর 2014-তে মানে সামনের 5 বছরে ব্যাংক আর অটো সেক্টর ভালো পারফর্ম করেছিল। তার সাথে ফার্মা আর ইনফ্রাস্ট্রাকচার সেক্টরও ভালো পারফর্ম করেছিল। তো 2009 আর 2014-এর মধ্যে যে 5 বছর ছিল, এখানে দুটি কমন সেক্টর ছিল, সেগুলো হলো ব্যাংকিং সেক্টর আর অটোমোবাইল সেক্টর। কিন্তু 2014 থেকে 2019-এর মধ্যে আমরা যে কমন জিনিসটি দেখি, সেটি হলো ব্যাংক আর ইনফ্রাস্ট্রাকচার সেক্টর। বাকি সব সেক্টর চেঞ্জ হয়ে গেছে। মানে তুমি দেখতে পারছো যে 2019-এ এফএমসিজি সেক্টর ভালো পারফর্ম করেছিল অ্যাজ কম্পেয়ার টু অটো সেক্টর। যদি আমরা 2009 থেকে 2019 পর্যন্ত সব ডাটা দেখি, এখানে একটি কমন সেক্টর ছিল ব্যাংকিং সেক্টর। ব্যাংকিং সেক্টর কিছু সময় থেকে ভালো পারফর্ম করে আসছিল, বাট আমরা যদি 2024-এর ডাটা দেখি, তো 2024 ব্যাংকিং সেক্টর অত রিটার্ন দেয়নি। 2024-এর যে টপ 4 পারফর্মার ছিল, সেগুলি হলো ফার্মা সেক্টর, আইটি সেক্টর, অটো সেক্টর, ইনফ্রা সেক্টর। আর আমাদের যদি আরো ক্লিয়ারে বুঝতে হয়, তো আমাদের আরো প্রেসাইজ ডাটা লাগবে। এর জন্য আমরা দেখব গত 1 বছরে অন্তরে অন্তরে কোন সেক্টর সব থেকে ভালো পারফর্ম করেছে। 2018-তে আইটি সেক্টর খুব ভালো পারফর্ম করেছিল, 2019-এও ব্যাংকিং সেক্টর ভালো রিটার্ন দিয়েছিল, কিন্তু 2020-তে কোভিড আসার জন্য ফার্মা সেক্টর ইনভেস্টরদের দুর্দান্ত রিটার্ন দিয়েছিল। 2021-এ মেটাল সেক্টর ভালো পারফর্ম দেখিয়েছিল, আর 2022-এও মেটাল সেক্টরই ভালো রিটার্ন দিয়েছিল। তো এই সব ডাটা দেখে আমরা এটা বুঝি প্রায় প্রতি বছরে বেস্ট পারফর্মিং সেক্টর পাল্টাচ্ছে। যদিও 2021 আর 2022-এ মেটাল সেক্টর ভালো পারফরমেন্স দেখিয়েছিল, কিন্তু 2023-এ অন্য একটি সেক্টর এগিয়ে গেল। তো এখন প্রশ্ন এটা উঠে যে এই ডাটাকে দেখে আমরা কি জানতে পারছি। বাট দেখো, এখানে একটা জিনিস ক্লিয়ার, যে ট্রেন্ডস গুলো হয় সেগুলি যে কোনো বছর চেঞ্জ হয়ে যেতে পারে। কোনো সময় কোনো সেক্টর ভালো পারফর্ম করতে পারে, কোনো সময় অন্য কোনো সেক্টর ভালো পারফর্ম করতে পারে। বলার মানে হলো যে সেক্টর গুলো যে হয়, এগুলো সাইক্লিক নেচারের হয়। মানে কোনো সময় একটি সেক্টর ভালো পারফর্ম করেছে, হতে পারে সে অন্য কোনো সময় খারাপ পারফর্ম করবে, আর তার জায়গায় অন্য কোনো সেক্টর ভালো পারফর্ম করবে। হতে পারে কিছু বছর পর আবারও ওই সেক্টর ভালো পারফর্ম করবে। এর জন্যই আমরা বলি যে সেক্টর হয় বেশিরভাগ সাইক্লিক নেচারে। যেমন তোমাদের যদি মনে থাকে, 2024-এ পিএসইউ সেক্টরও খুব ভালো পারফর্ম করেছিল, খুব ভালো রিটার্ন দিয়েছিল, আর এই
বছরে ও ভালো রিটার্ন নাও দিতে পারে। হয়তো অন্য কোনো সেক্টর যেমন আইটি সেক্টর বা পাওয়ার সেক্টর, অন্য কোনো সেক্টর ভালো পারফর্ম করে যেতে পারে। তো একটি কথা তো ক্লিয়ার বোঝা যাচ্ছে যে সেক্টরগুলি হয় সেগুলি যে কোনো সময় চেঞ্জ হয়ে যেতে পারে। তো আসলে এই সেক্টরগুলো পাল্টানোর কারণ কি কারণে কিছু সেক্টর ভালো পারফর্ম করে আর কিছু খুব খারাপ পারফর্ম করে, এটা অনেকগুলো ফ্যাক্টর হতে পারে। আর এটা খোঁজা যে সামনের আসা কিছু সময়ে কোন সেক্টর ভালো পারফর্ম করবে এটা অল্প ডিফিকাল্ট হতে পারে। কিন্তু আমি এখন তোমাদের এই সেক্টরগুলো বলবো, ওটা জানার পর তোমরা অল্প পরিমাণে এটার আন্দাজা করতে পারবে সামনে আসার সময় কোন সেক্টর ভালো পারফর্ম করতে পারে। দেখো, যে কোনো সেক্টরের ভালো পারফর্ম করার আর না করার পিছনে কারণ থাকে গভর্নমেন্টের পলিসি কি। যখন গভর্নমেন্ট একটি পলিসি বানালো কোনো একটি সেক্টরের কোম্পানিকে ট্যাক্স বেনিফিট দেবে বা সাবসিডি দিবে, এটার ফলে কি হয় ওই সেক্টরে ইনভেস্টমেন্ট বেড়ে যায়, লোক ওই সেক্টরে ইনভেস্টমেন্ট করা শুরু করে দেয়। সেটার জন্য ওই সেক্টরের কোম্পানিরা তাদের বিজনেসকে ভালোভাবে এক্সপ্যান্ড করতে পারে, নিজের বিজনেসকে বাড়াতে পারে। সেটির কারণে এরকম সেক্টরের কোম্পানিতে তাড়াতাড়ি গ্রোথ বাড়ে। যেমন এক্সাম্পলের জন্য দেখো, ইন্ডিয়ান গভর্নমেন্ট ইলেকট্রিক ভেহিকলকে প্রমোট করার জন্য সেম পলিসি এন্ড ট্যাক্স বেনিফিট কে অনেক বুস্ট করেছে। The first measure promote the use of renewable energy to charge electric vehicles, which will reduce the load on transmission and distribution network. Faster adoption and manufacturing of hybrid electric vehicles, FAME 2. এর জন্য অটো সেক্টর একসময় ভালো পারফর্ম দেখিয়েছিল। এছাড়াও ইন্টারেস্ট রেট আর ইনফ্লেশনও আরেকটি সেক্টর যে কোন সেক্টরের পারফরমেন্স বাড়ার আর কমার জন্য। যখন আরবিআই ইন্টারেস্ট রেট কমায় তখন বিজনেসম্যানের জন্য লোন নেওয়া সস্তা হয়ে যায়। এ সময় যে এমন ধরনের বিজনেস হয় সেগুলোতে অনেক ক্যাপিটাল লাগে, ক্যাপিটাল ইন্টেন্স সেক্টর হয়, যেমন রিয়েল এস্টেট হয়ে গেল বা অটো সেক্টর বা ইনফ্রাস্ট্রাকচার সেক্টর। এমন সেক্টরে ক্যাপিটাল বেশি লাগে, তো লোন যদি সস্তা হয়ে যায় তো ওই সেক্টরে কোম্পানিগুলো সহজেই লোন নিতে পারবে, যার জন্য এই সেক্টরগুলো বুস্ট পায়। ওদিকে যদি ইনফ্লেশন বাড়ে মানে জিনিসের দাম বাড়ে, তো এর জন্য র ম্যাটেরিয়ালেরও দাম বেড়ে যায়, যার জন্য যে কোম্পানিটা হয় তাদের মার্জিন কমে যায়। যেমন এক্সাম্পলের জন্য 2022-23-এ ইনফ্লেশন বাড়ার জন্য এফএমসিজি সেক্টর আর কনজিউমার ডিউরেবল কোম্পানিগুলোর যে মার্জিন ছিল সেগুলো কমে গেছিল। এছাড়াও টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট এন্ড ইনোভেশন আজকের সময় অনেক বড় ফ্যাক্টর। দেখো, যে সেক্টর নতুন ইনফরমেশন রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এর উপর লক্ষ্য করে লং টার্ম গ্রোথের পটেনশিয়াল স্ট্রং হয়, যেমন এখনকার সময় এআই অনেক ফেমাস হচ্ছে, তো এর মধ্যে আইটি সেক্টর বা এর উপরে যে কোম্পানিরা কাজ করছে এমন বিজনেসের খুব ডিমান্ড চলছে। তো এই সময় তোমরা ওই কোম্পানির স্টকে মোমেন্টাম দেখতে পারো। এছাড়াও ডিমান্ড এন্ড সাপ্লাই এর ডাইনামিক্সও একটি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যদি কোনো সেক্টরের প্রোডাকশন বা সার্ভিস এর গ্রোথ বাড়ে তো ওই সেক্টর গ্রোথ পটেনশিয়ালও বাড়ে। ওদিকে যদি সাপ্লাই এর কথা বলি, তো যে কোনো সেক্টর এর কাজ বা র ম্যাটেরিয়াল এর যদি সাপ্লাই কমতে থাকে তো ওই সেক্টর খারাপ পারফর্ম করতে পারে। এক্সাম্পলের জন্য দেখো, 2019-এর কোভিডে ফার্মা সেক্টর খুব ফোকাসে ছিল, কারণ ওই সময় ওষুধের ডিমান্ড একবারে বেড়ে গেছিল আর গভর্নমেন্টও কিছু পলিসিস এমন বানিয়েছিল যে আমাদের দেশে ভ্যাকসিনের প্রোডাকশন হবে আর আমাদের দেশে বানানো ভ্যাকসিনই আমাদের দেশের লোকেদের দেওয়া হবে। তো তোমরা এখানে নোটিস করতে পারো যে গভর্নমেন্টের পলিসির ফ্যাক্টর আর ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের ফ্যাক্টরটি এই সেক্টরকে অনেক পুশ করেছিল, যেটার জন্য 2020-তে এই সেক্টরটি খুব ভালো পারফর্ম করেছিল। এছাড়াও গ্লোবাল ট্রেন্ড এন্ড জিওপলিটিক্যাল ফ্যাক্টরও একটি ইম্পর্টেন্ট জিনিস। এখন তোমরা যদি দেখে বা শুনে থাকো যে ওয়ারের মতো সিচুয়েশনে একটি কান্ট্রি আর একটি কান্ট্রির উপর স্যাংশনস লাগিয়ে দেয়, তো এরকম ইকোনমিক স্যাংশনের জন্য যে কোনো সেক্টরের পারফরমেন্স খারাপ হতে পারে। এছাড়াও কনজিউমার বিহেভিয়ার এন্ড লাইফস্টাইলে আসা চেঞ্জও যে কোনো সেক্টরে বাড়ার আর কমার জন্য ইম্পর্টেন্ট। যেমন আগে টিভি আর কেবলের যুগ ছিল, এখনকার সময় ওটিটি প্ল্যাটফর্ম যেমন নেটফ্লিক্স, ডিজনি, জিও সিনেমা এর মতো ওটিটি প্ল্যাটফর্মস এর ইউজার খুব তাড়াতাড়ি বাড়ছে, যেটার জন্য এন্টারটেইনমেন্ট সেক্টর অনেক পুশ পাচ্ছে। এখন দেখো, কনজিউমারের বিহেভিয়ার আর তাদের লাইফস্টাইল এত দ্রুত বদলাচ্ছে যে প্যান্ডেমিকের পর থেকে ই কমার্স সাইট গুলো যে রয়েছে, মানে তোমরা যেখান থেকে অনলাইন প্রোডাক্ট বুক করো সেখানেও অনেক বুস্ট এসেছে আর ওখান থেকে মানুষ আরো বেশি জিনিস অর্ডার দেওয়া শুরু করেছে। ওদিকে ডিজিটাল পেমেন্ট যেমন পেটিএম, গুগল পে এরকম প্ল্যাটফর্মস এর মানুষ অনেক ইউজ করা শুরু করেছে, যেটার জন্য এখানে দুর্দান্ত বুস্ট দেখা গিয়েছে। আর এছাড়াও অনেক ফ্যাক্টরস আছে, কিন্তু এগুলো কিছু মেন ফ্যাক্টর যারা মিলে এটা ডিসাইড করে যে কোন স্টকটি কখন ভালো পারফর্ম করবে। তো এখন আমরা এটা বুঝে নিলাম যে কখন কোন সেক্টর ভালো পারফরমেন্স দেখায় আর কখন অন্য কোন সেক্টর ভালো পারফর্ম করে। এছাড়া আমরা এটা জানলাম যে এমন কোন কোন কারণ থাকে যে তার জন্য কোন সেক্টর ভালো পারফর্ম করে থাকে। কিন্তু এখন আমাদের আরেকটি প্রশ্ন আসে যে আমাদের কি কোনো একটি বেস্ট সেক্টরের উপর ফোকাস করা উচিত? এখন দেখো, এইসব স্টেটস দেখে, সব অনুমান দেখে আমরা এটা ক্লিয়ারলি জানতে পারি যে কোনো সময় একটি পার্টিকুলার সেক্টর টপ পারফর্মার থাকবে না, কারণ সেক্টরসদের যে পারফরমেন্স হয় সেটি সাইক্লিক নেচারের হয়। আর সব থেকে বড় কথা হলো যে এটি মার্কেটের কন্ডিশনস এর সাথে পাল্টাতে থাকে। এজন্য কেউ যদি কোনো একটি সেক্টরের উপর ফোকাস করে তো হতে পারে সেই সময়ের জন্য তার লাভ হয়ে যাবে, বাট যেহেতু নেক্সট টাইম ওই সেক্টর পাল্টাবে আর যদি তার ইনভেস্টমেন্ট ওই সেক্টরে থেকে যায় তো তার
লসও হতে পারে। তো এর জন্য এই পার্টিকুলার সেক্টরের উপর ফোকাস করা বদলে নিজের পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করা বেশি বুদ্ধিমানের কাজ। কারণ দেখো, একটি ইনভেস্টর রূপে তোমাদের শর্ট টার্মে কোনো একটি সেক্টর থেকে প্রফিট জেনারেট করবে না, তোমাদের লং টার্ম পার্সপেক্টিভ এর সাথে চলতে হবে, তোমাদের লং টার্মের ওয়েলথ জেনারেট করতে হবে। এর জন্য দীর্ঘ সময়ের জন্য নিজের পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করা সবথেকে বেস্ট অপশন হতে পারে। তো বন্ধুরা, এই ভিডিও থেকে এটি কনক্লুশন বের হলো যে বেস্ট সেক্টরের মতো কিছু হয় না। যে সময় কোনো সেক্টরের গ্রোথ হয়, অন্য সময় ওই সেক্টরে স্লোডাউন এসে যায়। তো এর সময় একটি ইনভেস্টরের জন্য বেস্ট স্ট্র্যাটেজি হলো যে সে মার্কেটের ট্রেন্ডস কে অ্যানালাইজ করুক, নিজের পোর্টফোলিওকে ডাইভার্সিফাই বানাক, আর সাইক্লিক্যাল নেচারকে বুঝুক, টাইমলি ইনভেস্টমেন্ট ডিসিশন নেক। তো আমি শুধু এটাই বলবো যে কোনো সেক্টরে অন্ধর মতো টাকা লাগানোটা ঠিক হবে না। একটি স্মার্ট ইনভেস্টর সেই হলো যে সেক্টর রোটেশনকে বুঝে আর নিজের স্ট্র্যাটেজি সেটার ভিত্তিতে বানায়। তো ভিডিওটি যদি পছন্দ এসে থাকে তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর নিজের ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিও।